অনেকদিন পর ডক্টর আসিফ নজরুল একটা অপ্রকাশিত অধ্যায় বা গল্প সামনে নিয়ে আসলেন। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে উপদেষ্টা করার চেষ্টা হয়েছিল। চেষ্টা মানে এই আলোচনাটা হয়েছিল। জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তার বক্তব্য ছিল যে যেহেতু দুটা মামলা আছে বা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শ্রম আদালতে তার একটা সাজা 6 মাসের সাজা, আর একটা হচ্ছে টাকা আত্মসাতের মামলা চলমান। তো এই কারণে এমন একজন ব্যক্তিকে যদি প্রধান উপদেষ্টা করা হয়, এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এখানে আসিফ নজরুল তিনি যেটা এখানে বলতে চাইছেন যে তিনি এটাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে যদি সরকার প্রধানের রাগ থাকে তাহলে যে কোনো মামলা তারা করতে পারে, এটা বাংলাদেশের সম্ভব। সুতরাং এইটা হলো একেবারেই ভিত্তিহীন মামলা। ওনার বিরুদ্ধে যেহেতু ক্ষোভ ছিল শেখ হাসিনা, সেই ক্ষোভের থেকে তিনি একটার পর একটা মামলা দিয়ে তাকে জড়ানো হয়েছে, এগুলির কোনো ভিত্তি নেই। যাই তারপর তিনি যেটা বললেন যে তাহলে বিকল্প কে হইতে পারে, সেই হিসেবে ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদ দুজনের নাম এসেছে, কিন্তু আসিফ নজরুল বললেন যে ছাত্রদের প্রস্তাব হচ্ছে ডক্টর ইউনূস। তখন তিন প্রধান সম্ভবত আলাদাভাবে ছাত্রদের সাথে বৈঠক করে, বৈঠকে সেখানে ছাত্ররা ওই স্ট্রংলি ডক্টর ইউনূসের পক্ষে মত দেয়। তো পরে তিনি মেনে নেন, বলেছেন যে আপনারা যেটা বলবেন সেইভাবেই হবে। কারণ এখানে ডক্টর জেনারেল ওয়াকারের ব্যাপারে ফজলে ইলাহি আকবর যেটা বলেছেন যে তিনি রক্তপাত চাননি, তিনি ক্ষমতাও চাননি। তাহলে ঠিক আছে, সবাই যখন বলছেন, উনি ওনার অবস্থান থেকে বলছেন যে ডক্টর ইউনূসকে যদি করা হয় তাহলে এই বিষয়টা সামনে আসতে পারে যে দণ্ডিত ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হয়। দেখেন, ওই সময় ডক্টর ইউনূসকে প্রস্তাব দেয়াতে এটা ঠিক সবারই সমর্থন হয়েছে, এবং তখন আমরা ভেবেছি যে শেখ হাসিনার দ্বারা যে সবচেয়ে এই পর্যায়ের মানুষ, একজন সম্মানিত মানুষ যাকে আঘাত করা হয়েছে বা হচ্ছিল, তিনি যদি প্রধান উপদেষ্টা হন তাহলে একটা যোগ্য জবাব হবে শেখ হাসিনার জন্য। এই হিসাবে অনেকে তখন ডক্টর ইউনূসকে সমর্থন দেয়। কিন্তু ঘটনাটা হলো পরে আজকে ডক্টর ইউনূসকে নিয়ে এত বিতর্ক কেন? বিতর্ক হলো এই যে ডক্টর ইউনূসের মনোনয়ন সঠিক ছিল, কিন্তু তার কার্যক্রমটা সঠিক ছিল না। প্রথম দিনই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের সঠিক ডেডলাইন দেননি। ওই দিনই যেমন নেপালের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার গভর্নমেন্ট সুশীলা কার্কি, সাবেক প্রধান বিচারপতি, এই ভদ্রমহিলা প্রথমেই বলছে 6 মাস পরে নির্বাচন, আমি 6 মাস পরে একদিনও থাকবো না। এই আওয়াজটা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দিয়ে রাজনৈতিক দলকে শাসন কার্য পরিচালনার দায়িত্ব দিত, তাহলে একটা সাংবিধানিক ধারাবাহিকতা বা শাসনতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষা পাইত। এই যে ভুলটা করলেন, যার ফলে বিশৃঙ্খল, তখন অনেকগুলো ক্ষমতার কেন্দ্র হয়ে গেল, প্রশাসন, পুলিশ, অন্যান্য জায়গায় সব কামড়াকামড়ি শুরু হইলো। এ জামাতের লোক, এ বিএনপির লোক, এই অমুক ভিসি বিএনপির, তো অমুক ভিসি জামাতের, পুলিশের অমুক, এই বিভিন্ন দল, স্বাস্থ্য সহ শিক্ষা, মানে কামড়াকামড়ি পড়ে গেল। ডিসি এসপি নিয়োগ থেকে শুরু করে একটা ভয়ঙ্কর অবস্থা। আর এর মধ্যে ক্ষমতার অংশীদার করানোতে এনসিপির এই কিছু নেতাকর্মী তদবির বাণিজ্যে মেতে উঠলো। একটা বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা দাঁড়ালো। পুলিশকে মানে আরো কোণঠাসা করতে লাগলো এবং পুলিশকে যথেষ্ট ব্যবহার করতে লাগলো। এই সাথে মব কালচার, যেটা একটা রাজনৈতিক সরকার ছাড়া আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেনাবাহিনী না ঘরকা না ঘাটকা, মানে এই একটা অবস্থান ছিল। কারণ সে তো আর গুলি চালাবে না, সে পুলিশের সাহায্যে যাবে, কিন্তু পুলিশই তো নাই। তো এইরকম একটা অবস্থার মধ্যে তার উচিত ছিল দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়া। তাহলে আজকে ডক্টর ইউনূস যদি না আসতেন তাতে কিন্তু খুব ক্ষতি ছিল না। সালেউদ্দিন আহমেদ বা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা হোসেন জিল্লুর রহমান, এইসব লোকরা যথেষ্ট পরিমাণ যোগ্য ছিলেন। তারা আসতেন, তারা বলতেন যে আমরা 3 মাস বা 4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু ওই যে ডক্টর ইউনূসের তো আবার মাথার মধ্যে অনেক দিনের পোকা ক্ষমতা, সেটা তিনি অ্যাপ্লাই করতে গেলেন একটু কৌশলে, কিন্তু সেই কৌশলটা এই যখন কি অবনতি হতে থাকলো পরিস্থিতি, বিদেশি বিনিয়োগ কি বলে এক ধরনের মুখ থুবড়ে পড়লো। কোনো বিদেশ থেকে আমন্ত্রণও আসে না, কেউ আসেও না, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো চুক্তি হয় না, কারণ অন্তর্বর্তী সরকারের সাথে কি চুক্তি করবে। সব মিলে পরিস্থিতি টের পাওয়ার পর ইউনূস ছুটে গেল লন্ডনে, তারপর একটা সমাধান মিলল, এবং একই সঙ্গে সমাধান হলো, নির্বাচনের ফয়সালাটা হলো, কিন্তু রাজনীতিতে একটা বিভাজন তৈরি হয়ে গেল।